চলো স্যার আজকে একটা কথা বলবো। বলছি স্যার, আগের যেটা ক্লাস হয়েছিল এমসিকিউ ক্লাসটা, ওটা স্যার 33 নাম্বার ছিল। তো এটা কি তারপরে হিসেবে 34 নাম্বার ক্লাস হিসেবে কি ধরবো, নাকি এটা ও এমসিকিউ ক্লাস, 33? ওটা তো এমসিকিউ ক্লাস যেটা ওটা তো 1 নাম্বার হবে আর কি। এমসিকিউ ক্লাস 1 ওটা, ও ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে বায়োলজির তাহলে। এটা থিওরি ক্লাস, ক্লাস নাম্বার 33। এমসিকিউ ওকে। যা আসছে সেটা 1 নাম্বার ক্লাস, সেটা তো ইউটিউবে আপলোড হয়েই যাচ্ছে। ঠিক আছে, আমরা তাহলে শুরু করেছিলাম কি, আমরা শুরু করেছিলাম হচ্ছে ক্লাসিফিকেশন অফ লিভিংস, তাই তো। ক্লাসিফিকেশন অফ লিভিংস শুরু করেছিলাম, আমরা কোন পর্যন্ত পড়েছিলাম? আমরা পাইসেস পর্যন্ত পড়েছিলাম, তাই না? ফিশ, মাছ, মাছ পর্যন্ত পড়েছিলাম। নাও আমরা যেটা আলোচনার মধ্যে করছিলাম, আমরা করছিলাম হচ্ছে ক্লাসিফিকেশন অফ ক্লাসিফিকেশন অফ লিভিংস। তো লিভিংস এর ক্লাসিফিকেশন করে আমরা লিভিংস কে দুটো পার্টে ভাগ করেছিলাম। হ্যাঁ, কি কি ছিল সেই দুটো পার্ট একটু বলে ফেলো, কি কি ছিল দুটো পার্ট? প্রিমিটিভ আর মডার্ন। হ্যাঁ, একটা প্রিমিটিভ ক্লাসিফিকেশন ছিল, একটা মডার্ন ক্লাসিফিকেশন ছিল। তারপর মডার্ন ক্লাসিফিকেশনে এসে আমরা দেখেছিলাম একটা প্লান্ট কিংডম, একটা কি অ্যানিমাল কিংডম। আর কি দেখেছিলাম মডার্ন ক্লাসিফিকেশনে বলে ফেলো, মডার্ন ক্লাসিফিকেশনে। অ্যানিম্যাল কিংডমে স্যার দুটো বলেছিলেন, একটা মেরুদণ্ডী একটা অমেরুদণ্ডী। মেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী। এমনি মডার্ন ক্লাসিফিকেশনটা বলো। মনেরা, প্রোটিস্টা, হ্যাঁ, ফাঙ্গাই, প্ল্যান্টিয়া আর অ্যানিমেলিয়া। ভেরি গুড, ভেরি গুড। তাহলে মডার্ন ক্লাসিফিকেশনে এটা মাথায় রাখতে হবে। মডার্ন ক্লাসিফিকেশন কে প্রপাউন্ড করেছিল একটু বলে ফেলো, মডার্ন আর ক্লাসিফিকেশন। এই সত্যিকার। হ্যাঁ, আর এইচ হুইটেকার, স্যার আর এইচ হুইটেকার মডার্ন ক্লাসিফিকেশন প্রপাউন্ড করেছিলেন। এবং মডার্ন ক্লাসিফিকেশনের আরেকটা নাম কি? মডার্ন ক্লাসিফিকেশনের আরেকটা নাম কি? মাইক্রো টাইপ ক্লাসিফিকেশন। কিংডম কাকে? হ্যাঁ, মাইক্রো ক্লাসিফিকেশন, এটা ঠিক আছে। আর কোনো নাম আছে? আর কোনো নাম আছে? পেন্টা কিংডম মনে নেই? পেন্টা কিংডম কিংডম ক্লাসিফিকেশন। থিওরি। হ্যাঁ, পেন্টা কিংডম ক্লাসিফিকেশন, এটা ভুলে গেলে চলবে না। আচ্ছা, ভেরি গুড। তো পেন্টা কিংডম ক্লাসিফিকেশন বা যেটাকে আমরা মডার্ন ক্লাসিফিকেশন বলছি, সেখানে আমরা জীবকে 5টা ভাগে ভাগ করেছিলাম: মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গাই, প্লান্টিয়া আর অ্যানিম্যালিয়া। ওকে। তো মনেরা মানে কি? মনেরা হচ্ছে যেটা হচ্ছে ইউনিসেলুলার লিভিংস, যার মধ্যে প্রোক্যারিওটিক সেল আছে। তাছাড়াও আমি তোমাদের আর একটা ক্লাসিফিকেশন করে দেখিয়েছিলাম, তাই না, যে সেলকে অনুযায়ী দুটো ভাগে ভাগ করা হয়: প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিকের মধ্যে ইউনিসেলুলার আছে, তার মধ্যে পড়ছে মনেরা। আর ইউক্যারিওটিক সেলের মধ্যে দুই প্রকার, ইউনিসেলুলার আছে, মাল্টিসেলুলার আছে। ইউনিসেলুলারের মধ্যে পড়ছে প্রোটিস্টা, আর মাল্টিসেলুলারের মধ্যে দুই ভাবে ক্লাসিফিকেশন হচ্ছে, একটা হচ্ছে সেল ওয়াল যুক্ত আর একটা সেল ওয়াল বিহীন, তাই না। সেল ওয়াল যুক্ত যারা, তাদের দুটো ভাগে ভাগ করা হয়েছিল: অটোট্রফ আর হেটারোট্রফ। অটোট্রফের মধ্যে প্লান্টিয়াকে দেখেছিলাম, হেটারোট্রফের মধ্যে ফাঙ্গাইকে দেখেছিলাম। তারপরে আসছিল সেল ওয়াল যাদের নেই, তাদেরকে আমরা অ্যানিমিলিয়া বলছিলাম। সো এই ক্লাসিফিকেশনটা এভাবে মনে রেখো। ওকে, ভেরি গুড, ঠিক আছে। চলো, তারপর আমরা কি দেখছিলাম, তারপরে ক্লাসিফাই করে আমরা মনেরা সম্পর্কে, প্রোটিস্টা, ফাঙ্গাই, প্লান্টিয়া এদের সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম। অ্যান্ড দেন তারপর আজকে আমাদের ক্লাসিফিকেশন হবে হচ্ছে, কোত্থেকে হবে? কর্ডেটা আর নন কর্ডেটা, এই তো, মানে ভার্টিব্রেটস আর নন ভার্টিব্রেটস, এটা। তো নন ভার্টিব্রেটস তো আলোচনা তো হয়ে গেছে মনে হয় না? অমেরুদণ্ডী প্রাণীদের আলোচনা হয়ে গেছে না? একটু বলো, কয়েকজন নন ভার্টিব্রেটস বা ইনভার্টিব্রেটস যারা আছেন, নন কর্ডেটা, তাদের ডিসকাশন কি হয়ে গেছে? না স্যার, ওটা হয়নি। হয়নি। নন কোয়াড্রেট। ওকে ওকে, হয়নি, ঠিক আছে। তাহলে আমরা কর্ডেটা আলোচনা করছিলাম, ঠিক। তাহলে প্রিভিয়াস ক্লাসের থেকে আমরা অ্যানিমাল কিংডমকে ক্লাসিফিকেশন অফ লিভিংস না লিখে আমাদের যেটা চলছিল সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যানিমাল বা অ্যানিমাল কিংডম আমরা দেখছিলাম। তো
তো অ্যানিমাল কিংডমকে আমরা কটি ভাগে ভাগ করছি? অ্যানিমাল কিংডমকে আমরা দুটি ভাগে ভাগ করছি। একটা পার্টে আমরা রাখছি হচ্ছে ভার্টিব্রেটস, আর একটা পার্টে আমরা রাখছি হচ্ছে ইনভার্টিব্রেটস বা নন ভার্টিব্রেটস, যাই বলো না কেন, ভার্টিব্রেটস, এটাকে আমরা ভাগ করছিলাম। তো ভার্টিব্রেটস এর আর একটা নাম হচ্ছে কর্ডেটা, আর এটা হচ্ছে নন কর্ডেটা। এটাকে বলছিলাম নন কর্ডাটা অ্যানিমাল। ওকে, তো আমাদের আলোচনা হয়েছিল বোধহয় এটা দিয়ে শুরু হয়েছিল না প্রিভিয়াস ক্লাসে? ভার্টিব্রেটসদের দিয়ে শুরু করেছিলাম আমরা বোধহয় আলোচনা, নাকি? হ্যাঁ স্যার। ঠিক। তাহলে ভার্টিব্রেটসদের যখন আলোচনা শুরু করেছি, ভার্টিব্রেটসকে দেখো যে আমরা দেখছি কর্ডেটা মেরুদণ্ডী প্রাণীদের যখন আমরা দেখছি, সবার প্রথমে জলে একটা জীবের জন্ম হলো যার নাম হচ্ছে মাছ, হ্যাঁ, পাইসেসের পর জল থেকে দেখা গেল যে কিছু কিছু প্রাণী জল এবং স্থল দুটো জায়গাতে তারা জীবন ধারণ করতে শুরু করলো। তাদেরকে আমরা কি বলছি? তাদেরকে আমরা বলছি অ্যাম্ফিবিয়ান মানে উভয়চর। অ্যাম্ফিবিয়ানের পর দেখা গেল যে কিছু প্রাণী ক্রলিং করতে শুরু করলো, অর্থাৎ হামাগুড়ি দিতে শুরু করলো, হ্যাঁ, তাদেরকে আমরা কি বলছি? দ্যাট ইজ রেপটাইলস। অ্যান্ড দেন কিছু রেপটাইলস পরবর্তীকালে দেখলাম যে তারা ওড়া শুরু করেছে। যখন তারা উড়তে শুরু করলো তখন তাদের বললাম এভস মানে পক্ষী। আর তারপর আমরা দেখতে পেলাম, অর্থাৎ বর্তমান জীবে আর এই যে যুগে আমরা বসবাস করছি, এইখানে এসে ফাইনাল স্টেজে আমরা এসে পৌঁছালাম, দ্যাট ইজ ম্যামালস, অর্থাৎ স্তন্যপায়ী, যারা কিনা স্তন পান করে, অর্থাৎ যারা বাচ্চা প্রসব করে, শিশুকে প্রসব করে, ডিম বা অন্য কিছু নয়। ওকে, সরাসরি বেবিকে তারা প্রসব করে, ম্যামালস। এই পর্যন্ত আমরা দেখছিলাম। তো আমাদের এই আলোচনার মধ্যে পাইসেসের ডিসকাশনটা প্রিভিয়াস ক্লাসে হয়ে গেছে, এখন আমাদের অ্যাম্ফিবিয়ান থেকে শুরু হবে, এইটাই তো বক্তব্য? হ্যাঁ স্যার। হ্যাঁ, ভেরি গুড। ওকে, ঠিক আছে, চলো তাহলে আমরা এবার খাতার মধ্যে হেডিং লাগাবো, দ্যাট ইজ অ্যাম্ফিবিয়ান, 2 নম্বর বোধহয়, অ্যাম্ফিবিয়ান। তো চলো আজকে আমরা যতদূর পারি এগোনোর চেষ্টা করব। অ্যাম্ফিবিয়ান আমাদের বেশ কয়েকটা ক্লাস মিস হয়েছে, সেটাকে আজকে আমরা ভরপাই করার চেষ্টা করব। ক্লাসটা লেন্দি হবে, যখন যার সমস্যা হবে সে আমার কাছে একবার জিজ্ঞেস করে লিভ নিয়ে নেবে ক্লাস থেকে। ওকে, চলো। অ্যাম্ফিবিয়ান মানে হচ্ছে উভয়চর বা উভচর প্রাণী বলি আমরা। উভচর মানে যারা স্থল এবং জল দুটো জায়গাতেই বসবাস করতে পারে। তার মানে প্রথম পয়েন্ট এদের মধ্যে লেখো যে ক্যান সার্ভাইভ both in water and, আচ্ছা এখানে যদি ল্যান্ড লিখে দিই তাহলে ঠিক হবে না সেন্টেন্সটা? দেখো তো একটু এই সেন্টেন্সটা ঠিক কিনা। ক্যান সার্ভাইভ বোথ ইন ওয়াটার অ্যান্ড ল্যান্ড, কথাটা ঠিক? যে না স্যার, শুনতে একটা লাগছে। হ্যাঁ, এই সেন্টেন্সটি ঠিক হলো না, কারণ ইন ওয়াটার বলা যেতে পারে, কিন্তু ইন ল্যান্ড কি আমরা বলি? অন ল্যান্ড বলতে হয়। ওকে, এটা গ্রামার একটা টপিক কিন্তু, এবং এই কনসেপ্টের উপরে বেসড এরর কারেকশন কিন্তু দেয়, এর উপরে বেসড এরর কারেকশন। ঠিক আছে, খুব সাবধান থাকতে হবে আমাদের। হ্যাঁ, আচ্ছা আরেকটা জিজ্ঞেস করি আমি তোমাদের, যে আজকে আনসার কি দেওয়া হলো একটা টেস্টের, লাস্ট যে টেস্টটা দেওয়া হয়েছিল ইংরেজিতে, সেটা সবাই সলভ করেছিলে? মানে মক টেস্টের সেট নাম্বার 8 এটা করেছিলে? করেছিলাম, একটু মিলাই নিয়ে। হ্যাঁ, তো আর দেখবে আনসারকে দিয়ে দিয়েছি, আজকে এটা একটু মিলিয়ে দেখবে কার কতগুলো কি হলো না হলো, এবং তারপর আনসারগুলোকে একটু অ্যানালিসিস করে দেখো। হ্যাঁ, আর বাকি ওখানে যে ম্যাথ আর ইংলিশ যেটা রয়েছে সেটা আমি কোনো একটা ক্লাসে ডিসকাস করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যাম্ফিবিয়ানদের প্রথম পয়েন্ট হলো যে ক্যান সার্ভাইভ বোথ ইন ওয়াটার অ্যান্ড অন ল্যান্ড। ওকে, আচ্ছা এবার অ্যাম্ফিবিয়ানদের সম্পর্কে পড়াশুনোকে কি বলে এটা পরীক্ষায় জিজ্ঞেস করে, অর্থাৎ স্টাডি অফ অ্যাম্ফিবিয়ান। অ্যাম্ফিবিয়ানদের সম্পর্কে স্টাডিকে আমরা কি বলি? এটাকে বলা হয় হারপ্যাটোলজি। কি বলা হয়? হারপ্যাটোলজি বলা হয়। হ্যাঁ, মনে রাখবে। তাহলে অ্যাম্ফিবিয়ানদের সম্পর্কে পড়াশোনাকে কি বলা হয়? না, অ্যাম্ফিবিয়ানদের সম্পর্কে পড়াশোনাকে বলা হয় হারপ্যাটোলজি। ওকে,
যার যে সমস্ত অ্যাম্ফিবিয়ান প্রাণী হয় সেই অ্যাম্ফিবিয়ান প্রাণীদের দেহে যে ত্বকটা থাকে সেই ত্বকটা খুব সফট হয়, হ্যাঁ, এবং তাদের ত্বকে কোনো রকমের হেয়ার্স আমরা দেখতে পাই না। ওকে, তাই পয়েন্টে লিখে রাখো যে ফাউন্ড ফাউন্ড সফট স্কিন, সফট স্কিন দেখতে পাই, অ্যান্ড নো হেয়ার অ্যান্ড নো হেয়ার অন স্কিন, এবং স্কিনে কোনো হেয়ার আমরা দেখতে পাই না, প্রথম কথা। এবার কথা হচ্ছে যে দাদা অ্যাম্ফিবিয়ানদের তাহলে রেসপিরেশন কার দ্বারা হবে? দেখো, অ্যাম্ফিবিয়ানরা যেহেতু স্থলেও থাকে আবার জলেও থাকতে পারে, যার কারণে যত অ্যাম্ফিবিয়ান্স আছে সমস্ত অ্যাম্ফিবিয়ানের লাংস থাকবে, এবং গিলস থাকবে। জলে থাকলে গিলসের মাধ্যমে রেসপিরেশন চলবে, আর স্থলে থাকলে লাংসের মাধ্যমে চলবে। তাই অ্যাম্ফিবিয়ানদের রেসপিরেশন হয় লাংস অ্যান্ড গিলস, এটা মুখ্যত, এবং কিছু কিছু প্রাণী আছে যারা ত্বকের সাহায্যেও কিন্তু রেসপিরেশন করে। তাহলে এটা লিখে রাখো যে অ্যাম্ফিবিয়ান্স রেসপিরেশন এরা করা হচ্ছে রেসপিরেশন ডান বাই respiration done by lungs, respiration done by lungs, skin and gills. ওকে, তাহলে লাংস, স্কিন আর গিলস এর মাধ্যমে এরা শ্বাসকার্য চালায়। অ্যাম্ফিবিয়ানদের হার্ট যেটা হয়, অ্যাম্ফিবিয়ানদের হার্টে 3টি চেম্বার থাকে, যে যার মধ্যে 2টো অরিকল একটা ভেন্ট্রিকল থাকে। ওকে, তাহলে লিখে রাখো ফাউন্ড three chambers হার্ট, অর্থাৎ 3 চেম্বার্স হার্ট এদের মধ্যে পাওয়া যায়, হ্যাঁ, যেখানে টু অরিকল অ্যান্ড ওয়ান ভেন্ট্রিকল। ওকে, তার মানে 2টো অলিন্দ আর একটা নিলয় এদের মধ্যে থাকে। ওকে, চলো তারপরের পয়েন্ট কি বলবো। দেখো, যত ধরনের অ্যাম্ফিবিয়ান আছে এই অ্যাম্ফিবিয়ান গুলো হয় হচ্ছে এদের শরীরের মধ্যে যে উষ্ণতা সেটা ঠান্ডা হয়, এই জন্য এদেরকে বলা হয় কোল্ড ব্লাডেড অ্যানিমালস, বলা হয় কোল্ড ব্লাডেড অ্যানিমালস, এদের বলা হয়, এদের রক্ত ঠান্ডা হয়। ঠিক আছে, এদের এক্সাম্পল লিখে নেব এবার। এদের এক্সাম্পলের মধ্যে আসছে ফ্রগ, ব্যাং, আরেকটা আসছে এদের মধ্যে, দ্যাট ইজ হাইলা। রাখো হাইলা। হাইলা কি জিনিস? দেখো, হাইলাটা জিজ্ঞেস করা হয়, এটাকে ট্রি ফ্রগও বলে, অর্থাৎ অলসো কল্ড ট্রি ফ্রগ, যে ব্যাঙগুলো আমরা গাছে দেখতে পাই, ট্রি ফ্রগ, হাইলা। হ্যাঁ, তো ফ্রগ, হাইলা এগুলো হচ্ছে অ্যাম্ফিবিয়ানের এক্সাম্পল। এরপর আমরা নেক্সট আসবো, দ্যাট ইজ রেপটাইলস, অর্থাৎ সরীসৃপ। ঠিক আছে, উভচর হয়ে গেল, সো মে আই রাবিট? ইয়েস স্যার। চলো, 3 নম্বর হচ্ছে রেপটাইলস। একটা কথা আমি তোমাদের বলে দিই, দেখো এই বায়োলজিতে তোমাদের এখানে যা পড়ানো হচ্ছে এর বাইরে কোশ্চেন হয় না বললেই চলে। ঠিক আছে, এর বাইরে কোশ্চেন হবে না, যা হবে এর মধ্য থেকেই হবে। ঠিক আছে, রেপটাইলস, তো রেপটাইলস এর বাংলা আমরা কি বলি? সরীসৃপ বলি, সরীসৃপ, অর্থাৎ যারা হামাগুড়ি দিয়ে চলে, যারা ক্রলিং করে। হ্যাঁ, অর্থাৎ এখানে বলতে পারো যে অল ক্রলিং অ্যানিমালস, যত ক্রলিং অ্যানিমালস দেখো সেগুলো সব কিসের মধ্যে পড়ছে না? রেপটাইলস এর মধ্যে পড়ছে, সরীসৃপের মধ্যে পড়ছে। এই যে রেপটাইলস, এই রেপটাইলস এর যে স্টাডি, এটাকেও কিন্তু হারপ্যাটোলজি বলে। যেমন অ্যাম্ফিবিয়ানদের যে স্টাডি, সেই অ্যাম্ফিবিয়ানদের স্টাডি যেমন দেখলাম হারপ্যাটোলজি, তো রেপটাইলসদের যে স্টাডি সেটাকেও হারপ্যাটোলজি বলে, অর্থাৎ স্টাডি অফ রেপটাইলস, রেপটাইলসের স্টাডিকেও বলা হয় হারপ্যাটোলজি। ওকে, হারপ্যাটোলজি বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট আমরা এদের সম্পর্কে দেখি। যেহেতু রেপটাইলসরা জলে থাকে, এই সরি স্থলে থাকে, যেমন টিকটিকি, গিরগিটি, এরা সবাই তো, তারপর তোমার ক্রোকোডাইল রয়েছে। দেখো, ক্রোকোডাইল জলে থাকলেও কিন্তু মনে রাখবে ক্রোকোডাইলের রেসপিরেশন কিন্তু ওপরে হয়, অর্থাৎ ক্রোকোডাইল জলের নিচে যতই থাকুক সে শ্বাস নেবার জন্য আবার জলের ওপরেই উঠে আসে। ঠিক আছে, তো এদের রেসপিরেশন হবে কিসের মাধ্যমে? লাংসের মাধ্যমে। অর্থাৎ লেখো
respiration done by lungs, respiration done by lungs, এরা লাংস দিয়ে রেসপিরেশন করে। অ্যাম্ফিবিয়ানদের মতো এই রেপটাইলসদেরও 3 চেম্বার্স হার্ট থাকে, 3 চেম্বার্স হার্ট ফাউন্ড, 3 চেম্বার হার্ট এদের মধ্যে পাওয়া যায়, যেখানে দুটো অরিকল অর্থাৎ দুটো অলিন্দ, 2 অরিকল প্লাস 1 ভেন্ট্রিকল, একটা নিলয় থাকে, একটা নিলয় থাকে এদের হার্টের মধ্যে। ওকে, এরাও কি হয়, এরাও ওই মানে অ্যাম্ফিবিয়ানদের মতন এরাও কোল্ড ব্লাডেড হয়, কোল্ড ব্লাডেড হয়, ঠান্ডা রক্তের প্রাণী হয়, কোল্ড ব্লাডেড অ্যানিমালস এরা হয়। আচ্ছা, যেমন এদের এক্সাম্পলে লিখে রাখো, এদের এক্সাম্পলে লিখে রাখো, যেমন লিজার্ডস, লিজার্ডস মানে টিকটিকি, স্নেক সাপ, তারপরে হচ্ছে তোমার টার্টেল কচ্ছপ, তারপরে তোমার রয়েছে ক্রোকোডাইল কুমির, আরেকটা হচ্ছে তোমার অ্যালিগেটর রয়েছে, অ্যালিগেটর মানে যাদের মুখ দেখতে ক্রোকোডাইলের মতো কিন্তু মুখটা সুচালো হয়, অ্যালিগেটর। তারপরে হচ্ছে তোমার পাইথন, স্যার তার মানে ঘড়িয়াল, বাংলায় বললে হ্যাঁ ঘড়িয়াল ঘড়িয়াল বলে। বলতে পারো, ঘড়িয়াল বলতে পারো, মানে পাইথন রয়েছে, পাইথন, পাইথন স্নেক প্রজাতি, কিন্তু পাইথনটা হচ্ছে নন ভেনামাস, নন ভেনামাস, এদের বিষ নেই, বিষহীন। এবং মনে রাখবে যে রেপটাইলসদের মধ্যে সব থেকে বড় রেপটাইলস হচ্ছে ক্রোকোডাইল। ওকে, লার্জেস্ট, লার্জেস্ট রেপটাইলস, লার্জেস্ট রেপটাইল, অর্থাৎ সব থেকে বড় রেপটাইলের কথা যদি বলা হয় দ্যাট ইজ ক্রোকোডাইল। ওকে, এখানে একটা কথা মাথায় রাখবা যে আমরা এত আমরা যে এখন পড়লাম যে রেপটাইলস এর মধ্যে 3 চেম্বার্স হার্ট থাকে, অর্থাৎ যে এদের যে হার্ট পাওয়া যায় সেই হার্টটা হচ্ছে 3টে চেম্বার, দুটো অরিকল একটা ভেন্ট্রিকল। কিন্তু এখানে একটা এক্সেপশন আছে, কার জন্য? ক্রোকোডাইলের জন্য। ঠিক আছে, এদের এক্সেপশনটা কি? এদের এক্সেপশনটা হচ্ছে যে ক্রোকোডাইলের যে হার্ট পাওয়া যায়, ক্রোকোডাইলের যে এর যে হার্ট থাকে সেই ক্রোকোডাইলের হার্টে না তোমার হচ্ছে 4টে চেম্বার থাকে। ঠিক আছে, 4 চেম্বার্স, 4 চেম্বার্স, এটা কিন্তু একটা এক্সেপশন, এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। তাহলে ক্রোকোডাইল একটা রেপটাইলস হলেও সে কিন্তু কি না, তার কি হচ্ছে, হার্টের চেম্বারের সংখ্যা 4টি, দুটো অরিকল দুটো ভেন্ট্রিকল। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে কতগুলো পয়েন্ট আমার বলতে হবে, যেমন সাপ, সাপ পেয়েছি, সাপ সম্পর্কে পড়াশোনাকে কি বলে বলো তো? স্টাডি অফ স্নেক, স্টাডি অফ স্নেক। সাপ সম্পর্কে পড়াশোনাকে কি বলে? মনে রাখবে, সাপ সম্পর্কে পড়াশোনাকে অফিডোলজি বলে, অফিডোলজি, অফিডোলজি বা অফিডোলজি, বা এটাকে অফিওলজিও বলা হয়, এটাকে অফিওলজি বা অফিডোলজি, যে কোনো দুটোর একটা বলা হয়। লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট এগুলো। অফিওলজি, অফিও, অফিওলজি, অফিওলজি, স্টাডি অফ স্নেক। ওকে, আমরা স্নেকের মধ্যে কি পাই? স্নেকের মধ্যে ভেনম পাই, হ্যাঁ, ভেনম পাই মানে বিষ পাই। তো এই বিষের স্টাডিকে কি বলে? এটা পরীক্ষায় জিজ্ঞেস করে, স্টাডি অফ ভেনম। ভেনম সংক্রান্ত পড়াশোনাকে কি বলে? ভেনম মানে হচ্ছে বিষ, হ্যাঁ, বিষ সংক্রান্ত পড়াশোনাকে বলা হয় টক্সিকোলজি। কি বলা হয়? টক্সিকোলজি, টক্সিকোলজি বলা হয় বিষ সম্পর্কে। এবং মনে রাখবা, সাপের যে ভেনম, সাপের যে বিষ, সেই সাপের বিষের মধ্যে কি পাওয়া যায় জানো? সাপের বিষের মধ্যে মনে রাখবা, সাপের বিষের মধ্যে পাওয়া যায় হচ্ছে তোমার জুটক্সিন পাওয়া যায়, জুটক্সিন, জুটক্সিন পাওয়া যায়। তাহলে সাপের বিষের মধ্যে কি পাওয়া যায় না? সাপের বিষের মধ্যে জুটক্সিন পাওয়া যায়। ঠিক আছে, জুটক্সিন খুব ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, যেমন এখানে টিকটিকি রয়েছে, লিজার্ডস, তো স্টাডি অফ লিজার্ডস। হ্যাঁ হ্যাঁ বলো। বলছি স্যার, এই যে জুটক্সিন বললেন তো এটা কি কাজে লাগে, মানে আমাদের যেটা বিষে থাকে আর বললেন। না, সাপের বিষে একটা উপাদান পাওয়া যায়, দ্যাট ইজ জুটক্সিন। জুটক্সিন ইজ ওয়ান কাইন্ড অফ ভেনম। ওকে,
সাপের বিষে কোন ধরনের বিষ থাকে না, জুটক্সিন টাইপ অফ ভেনম থাকে। অ্যাকচুয়ালি শোনো, ভেনমটা কি জানো? বিষ। ভেনমটা হচ্ছে প্রোটিন। ওকে, ভেনম ইজ নাথিং বাট প্রোটিন। হ্যাঁ, প্রোটিন, এটা হাই প্রোটিন। ভেনম ইজ হাই প্রোটিন। তো জুটক্সিন নামক প্রোটিন বা ভেনমের মধ্যে জুটক্সিন থাকে, এটা মাথায় রেখো। ওকে, আচ্ছা, স্টাডি অফ লিজার্ডস, টিকটিকি। এই টিকটিকি সম্পর্কিত পড়াশোনাকে বলা হয় সৌরোলজি। SOUROLOGY, সৌরোলজি বলা হয়। হ্যাঁ, সাউরোলজি বা সৌরোলজি যাই বলো না কেন। এবং মনে রাখবা লিজার্ডস যেটাকে বলছি, যেটাকে আমরা অ্যাকচুয়ালি, লিজার্ডস হচ্ছে টিকটিকি গোত্রের। হ্যাঁ, আচ্ছা, লিজার্ডস এর মধ্যে এক ধরনের লিজার্ডস আছে না, যে কি বলে এটাকে বলো তো, যারা রং বদলায়? গিরগিটি। গিরগিটি, ইয়াস। তো এই যে 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 লিজার্ডস গুলো কালার চেঞ্জ করে, তাদের তাদের দেহে এক ধরনের কম্পোনেন্ট থাকে, যেটাকে বলা হয় ক্রোম্যাটোফোর। ওকে, যারা কালার চেঞ্জ করে না, তাদের দেহে এক ধরনের এলিমেন্ট থাকে, যেটাকে বলা হয় ক্রোম্যাটোফোর। ক্রোম্যাটোফোর বলা হয়। হ্যাঁ, ক্রোম্যাটোফোর। তো ক্রোম্যাটোফোর ফাউন্ড ইন লিজার্ডস ফর কালার চেঞ্জিং, অর্থাৎ তারা কালার চেঞ্জ করার জন্য এই ক্রোম্যাটোফোর ইউজ করে। ওকে, তাহলে ক্রোম্যাটোফোর ফাউন্ড ইন লিজার্ড স্কিন বাই which it changes its color. ওকে, ওকে, চলো একটা পরীক্ষা, একটা কথা শোনো। এই যে যে আমি বললাম না যে রেপটাইলস থেকে, কিসের সৃষ্টি হয়েছে? রেপটাইলস থেকে এভস দের সৃষ্টি হয়েছে, মানে পক্ষীদের সৃষ্টি হয়েছে। তো এই যে প্রথম আবিষ্কৃত রেপটাইলস, আবার বলছি, প্রথম আবিষ্কৃত রেপটাইলস যে উড়তে পারে, তার নাম কি জানো? তার নাম হচ্ছে ড্যানক্রো। মনে রাখবে, ড্যানক্রো হচ্ছে ফ্লাইং লিজার্ডস বলা হয়, ফ্লাইং লিজার্ডস। তো এই ফ্লাইং লিজার্ডস এর নাম হচ্ছে ড্যানক্রো, DANCRO, ড্যানক্রো। তো এই ড্যানক্রো নামক লিজার্ডস যে উড়তে পারে, আর এটাই হচ্ছে মানে এটা এদের দেখে বোঝা যায় যে এরা উড়তে পারে। আচ্ছা, ড্যানক্রোর আর একটা গোত্র আছে, যেমন যাকে দেখে বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছিল যে রেপটাইলস থেকে এভসদের উৎপত্তি, অর্থাৎ ফার্স্ট ফ্লাইং রেপটাইলস, তার নাম হচ্ছে তোমার এটাকে বলা হয় টেরোসাস। টেরোসাস বলা হয়, টেরোসাস। এটা একটু কোথায় লিখবো, জায়গা নেই তো। আচ্ছা, আমি এটা মুছে দেবো এগুলো এখানে দাদা, লাস্ট। হ্যাঁ, বলো। দাদা, এটা কি দেখো মানে রেপটাইল থেকে এপস এর মধ্যে জানি এটা কি মানে বুঝতে পারছি না এটা। আরেকবার বলো। হ্যাঁ, বলছি তুমি কি রেপটাইলস থেকে হ্যাঁ, তো পরবর্তীকালে এভস এর সৃষ্টি হয়েছে, আচ্ছা, হ্যাঁ, 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 অ্যাকর্ডিং টু এভলিউশন থিওরি। ওকে, হুম, 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 অ্যাকর্ডিং টু হুম, এভলিউশন থিওরি রেপটাইলস থেকে এভস দের সৃষ্টি হয়েছে। তো এরকম কোন রেপটাইলস এক্সাম্পল আছে যে উড়তে পারে? তো এরকম একটা ফিলাইং লিজার্ডস আচ্ছা, এর উদাহরণ আমি বললাম, সেটা হচ্ছে ড্যানক্রো। আর যেটা সায়েন্টিস্টরা ডিসকভার করেছিল, যে প্রথম ফ্লাইং রেপটাইলস, তার নাম হচ্ছে টেরোসাস। আমি লিখে দিচ্ছি এখানে, লেখো, দ্য ফার্স্ট ফ্লাইং দ্য ফার্স্ট ফ্লাইং রেপটাইলস, প্রথম উড়ন্ত রেপটাইলস, এর নামটা হচ্ছে, নামটা ভালো করে লিখো, হ্যাঁ, টেরোসাস, PTERO, পি এর উচ্চারণটা সাইলেন্ট, SOURS, ঠিক আছে? টেরোসাস, টেরোসাস। এবং এই টেরোসাসই হেল্পস ইন evolution অফ এভস দের এভলিউশনে এই টেরোসরাসই কোথায় চলে গেল, এই হেল্প করেছিল। ওকে, এই নামটা মনে রাখবে, পরীক্ষায় জিজ্ঞেস করে। চলো, এরপর আমরা 4 নম্বর, দ্যাট ইজ পক্ষী শ্রেণী, সেই পক্ষী শ্রেণীকে নিয়ে আলোচনা করবো, অর্থাৎ এভস দেরকে নিয়ে আলোচনা করবো। ওকে, স্যার এটা কি একটা ডাইনোসর? ডাইনোসর ইজ ওয়ান কাইন্ড অফ রেপটাইলস, ইট ইজ ওকে, বাট এটা ডাইনোসর কিনা এটা আমি বলতে পারবো না, ঠিক আছে? আচ্ছা স্যার, বলো।
বলছি স্যার ওই যে যেটা ছিল আর্কিওপটেরিক্স, যেটা আমাদের ওই মানে কি বলবো সরীসৃপ আর ওই পক্ষীর মধ্যে একটা যোগসূত্র যেটা বানাচ্ছে, হ্যাঁ, তো ওই নামটা আর্কিওপটেরিক্স, ওটা কি ছিল মানে কি ছিল ওর অ্যাকচুয়ালি? এই নামটা মনে রাখো ভাই, এইটা টেরোসসটার নামটা মনে রাখো। হ্যাঁ, চলো, এই তো বললাম, আমি দুটো নাম বলেছি এখানে, দেখো ড্যানক্রো বলেছি, টেরোসরস বলেছি। এরা হেল্প করেছিল এভলিউশনে পক্ষীর, মানে রেপটাইলস থেকে পক্ষীতে রূপান্তর আর কি। চলো 4 নম্বর, এভস। এভস মানে হচ্ছে পক্ষী শ্রেণী, পক্ষী শ্রেণী। তো এভসদের কথা যদি বলি তো সবার প্রথমে বলবো যে এভসদের স্টাডিকে কি বলে? স্টাডি অফ এভস। অর্নিথোলজি। হ্যাঁ, অর্নিথোলজি, অর্নিথোলজি, হ্যাঁ, অর্নিথোলজি বলে। চলো, এভসদের রেসপিরেশন কিসের মাধ্যমে হবে? রেসপিরেশন ডান বাই লাংস। আর লাংস। চল, তারপরের পয়েন্ট লেখো, এই এভসদের মধ্যে না 4টে করে হার্ট থাকে, সরি সরি, হার্টের চেম্বার থাকে 4টে, চেম্বার। 4 চেম্বারস হার্ট ফাউন্ড। তা 4 চেম্বার যুক্ত হার্ট পাওয়া যায়, এর মধ্যে 2টো ভেন্ট্রিকল, 2টো অরিকল। আচ্ছা, পক্ষী শ্রেণী প্রথম আসলো এই সিরিজে যার রক্ত গরম হলো, অর্থাৎ ওয়ার্ম ব্লাডেড অ্যানিমাল, ওয়ার্ম ব্লাডেড অ্যানিমাল। ওকে, এবং পক্ষী শ্রেণীর দেহকে পক্ষী শ্রেণীর সমগ্র বডিটাকে 3টে ভাগে ভাগ করা হয়। এদের বডি ইজ ডিভাইডেড, এটা ছোটবেলায় পড়েছে, একটু মনে করে দেখো, ইন্টু 3 পার্টস। কি কি? হেড, তারপর হচ্ছে নেক অ্যান্ড বডি। এদের দেহ 3টি ভাগে বিভক্ত, মাথা, গলা বা কাঁধ, আর হচ্ছে বডি, তারপর বাকি অংশ। চলো, এই পাখিদের যে শব্দ তৈরি হয়, সাউন্ড প্রডিউসড বাই স্যারিংস বা সাইরিংস, সাইরিংসের মাধ্যমে এরা শব্দ তৈরি করে। ওকে, যেমন আমরা ল্যারিংসের মাধ্যমে, স্যার পাখিদের এটা কি সাইরিংসের বললেন? মাধ্যমে, সাউন্ড প্রডিউসড বাই সাইরিংস, সাইরিংসের মাধ্যমে শব্দ তৈরি করে, এটা তাদের গলায় থাকে। সব পাখি যে শব্দ তৈরি করে না, আমরা যেমন সাউন্ড প্রডিউস করি ল্যারিংসের মাধ্যমে, তেমনি পাখি সাইরিংসের মাধ্যমে সাউন্ড প্রডিউস করে। ওকে, পাখিদের ডানায় এক ধরনের হাড় থাকে, এই হাড়টাকে কি বলে? এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। তাহলে লেখো নিম্যাটোবোনস, নিম্যাটোবোনস ফাউন্ড ইন উইংস অফ বার্ডস। পাখিদের ডানায় নিম্যাটোবোনস থাকে, এক প্রকারের হাড়, হ্যাঁ, যার জন্য সেটা কি হয় না, ভেতর থেকে ফাঁপা হয়, হলো হয়, যার কারণে সেটা উঠতে সাহায্য করে। হ্যাঁ, তো নিম্যাটোবোনস ফাউন্ড ইন উইংস অফ বার্ডস। ওকে, অর্থাৎ যেটাকে আমরা বলি হলো বোনস। ঠিক আছে, এটাকে বলবো আমরা কি না, হলো বোনস। হলো বোনস থাকে এদের ডানায়। ঠিক আছে, যেমন এদের এক্সাম্পলের মধ্যে লিখে রাখো, পাখির এক্সাম্পলে যেমন পিজন, তারপর পিকক, তারপর ডাক, তারপর হামিংবার্ড, তারপর কিউই, তারপর পেঙ্গুইন। মনে রেখো, পেঙ্গুইনই কিন্তু একদম পক্ষী শ্রেণীর জীব, পেঙ্গুইন। ঠিক আছে না? আর কি আছে? অস্ট্রিচ, অস্ট্রিচ এক ধরনের পাখি। সোয়েপ্ট, এটা এক ধরনের পাখি। হ্যাঁ, তোমরা একবার যে হামিং বার্ড হচ্ছে স্মলেস্ট বার্ড, এটা স্মলেস্ট বার্ড হচ্ছে হামিং বার্ড,
আর যদি বলো গ্রেটেস্ট বার্ড, তাহলে এটা হচ্ছে গ্রেটেস্ট বার্ড, পাখিদের মধ্যে সব থেকে বড় সড়ো। গ্রেটেস্ট বার্ড ইজ অস্ট্রিচ, স্মলেস্ট বার্ড ইজ হামিং বার্ড। আর এই যে সুইফট পাখি দেখছো না, এটা হচ্ছে খুব দ্রুত উড়তে পারে, হ্যাঁ, মানে এটাকে কি বলতে পারো, ফাস্টেস্ট বার্ড, খুব দ্রুত ওড়ে, ফাস্টেস্ট বার্ড, দ্রুত উড়তে পারে এরা। ঠিক আছে, চলো এবার আমরা ম্যামালসকে দেখব। আর ম্যামালসকে দেখার পর আমরা প্রবেশ করব হচ্ছে নন কার্ডাটার মধ্যে। ঠিক আছে, অর্থাৎ ইনভার্টিব্রেটস বা নন কার্ডাটা অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে আমরা যাব। ঠিক আছে, চেষ্টা করব আজকে আমরা প্লান্ট কিংডমের দিকে যাওয়ার চেষ্টা করব, কতদূর যাওয়া যায় দেখি। সো মে আই রাবিট, মুছে দিয়ে গেলে। হ্যাঁ দাদা মুছে দাও। চল তারপর 5 নম্বর এবং ফাইনাল, দ্যাট ইজ ম্যামলস। তো ম্যামলস মানে হচ্ছে স্তন্যপায়ী জীব, স্তন্যপায়ী জীব। ঠিক আছে, চল এদের কি হয় ম্যামলসদের মধ্যে, ম্যামলসদের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে এদের বেবি প্রসব হয়। তো এবং এদের বেবিগুলো নিউট্রিশন পায় কিসের মাধ্যমে, মিল্কের মাধ্যমে। হ্যাঁ, লিখে রাখো, বেবিজ আর নিউট্রিশনাইজড বাই মিল্ক। এদের নিউট্রিশন হয় হচ্ছে মিল্কের মাধ্যমে ম্যামালসদের, যার কারণে এদের মধ্যে না মিল্ক গ্ল্যান্ড দেখতে পাওয়া যায়, মিল্ক গ্ল্যান্ডস ফাউন্ড, এদের মধ্যে মিল্ক গ্ল্যান্ডস দেখতে পাওয়া যায়। এবং এরাও ওয়ার্ম ব্লাডেড অ্যানিমালস হয়, এবং এদের হার্টের 4 চেম্বার্স হার্ট দেখতে পাওয়া যায়, 4 চেম্বার্স হার্ট এদের দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এদের রেসপিরেশন কিসের মাধ্যমে হবে, রেসপিরেশন ডান বাই লাংসের মাধ্যমে, ফুসফুসের মাধ্যমে রেসপিরেশন হবে। ম্যামালসরা না 3 প্রকারের ম্যামালস হয়। There are 3 types of mammals, 3 প্রকারের ম্যামালস আছে, জানতাম আমরা। একটা আছে প্রোটোথেরিয়া, একটা আছে মেটাথেরিয়া, আর একটা আছে ইউথেরিয়া। তো এই 3 প্রকারের ম্যামালসদেরকে এবার আমরা দেখব। তো এই পর্যন্ত নোট হলে এটা মুছে দেবো। হ্যাঁ, হয়েছে এই পর্যন্ত নোট করা, মুছে দেবো। হ্যাঁ স্যার। 3 প্রকারের ম্যামালস আছে, চলো তো খাতার মধ্যে হেডিং লেখো ম্যামালস। ম্যামালস হচ্ছে 3 প্রকার বললাম আমরা, তাই না? 3 প্রকার, 1 2 আর 3। একটা হচ্ছে প্রোটোথেরিয়া, আর একটা আছে হচ্ছে তোমার কি বললাম যেন, মেটাথেরিয়া, আর একটা আছে তোমার ইউথেরিয়া। তাহলে প্রোটোথেরিয়া, মেটাথেরিয়া, ইউথেরিয়া, এই 3 প্রকারের ম্যামালস আছে। প্রোটোথেরিয়া কারা? প্রোটোথেরিয়া যে সমস্ত ম্যামালসেরা ডিমের প্রসব করে। কিসের প্রসব করে? ডিমের প্রসব করে। অর্থাৎ দেখো, এগ লাইং ম্যামালস, যে সমস্ত ম্যামালসরা ডিমের প্রসব করে। এক্সাম্পলের মধ্যে লেখো, যেমন তোমরা ডাকবিল প্লেটিপাস শুনেছো, ডাকবিল প্লেটিপাস, সেই ডাকবিল প্লেটিপাস এদের এক্সাম্পল। ডাক
বিল্ড প্লেটিপাস, সরি, ডাক বিল্ড প্লেটিপাস। আর এদের মধ্যে আছে তোমার হচ্ছে একিডনা, একিডনা, একিডনা এদের মধ্যে আছে। আর আছে তোমার হচ্ছে মনোট্রিং, মনোট্রিং। এই তাহলে ডাক বিল্ড প্লেটিপাস, একিডনা আর হচ্ছে মনোট্রিং, এরা হচ্ছে প্রোটোথেরিয়া, অর্থাৎ যে সমস্ত ম্যামালসরা ডিমের প্রসব করে, এটিসি এরা। আচ্ছা, মেটাথেরিয়া কারা? মেটাথেরিয়া যারা যারা ডিমেরও প্রসব করে না, আবার ডেভেলপড বেবিজেরও প্রসব করে না, ঠিক আছে? অর্থাৎ কি, আনডেভেলপড বেবিজদের যারা জন্ম দেয় তারা হচ্ছে মেটাথেরিয়া। ওকে, অর্থাৎ ইম্যাচুয়ার, এক কথায় বলতে গেলে ইম্যাচুয়ার বেবিদেরকে যারা জন্ম দেয় তারা হচ্ছে মেটাথেরিয়া। যেমন ক্যাঙ্গারু, ঠিক আছে না? ক্যাঙ্গারু মানে আনডেভেলপড বা ইম্যাচুয়ার বেবিকে প্রসব করে এবং তারপর সেটাকে তার যে পেটের মধ্যে যে স্যাকটা থাকে সেই স্যাকের মধ্যে সেটাকে ভরে রাখে বেবিটাকে, ঠিক আছে না? তো এটা মাথায় রেখো। তো তাহলে এটা কি বললাম? এটা বললাম যে এরা নো এগস, না তো এদের ডিম হয়, নর ডেভেলপড বেবিজ, ডেভেলপড বেবিজ বা সিঙ্গুলার লিখে বেবি, অর্থাৎ না এরা ডিমের প্রসব করে না এরা ডেভেলপড বেবির প্রসব করে। তাহলে কি হবে? ইট গিভস বার্থ টু, gives birth to undeveloped baby, অর্থাৎ আনডেভেলপড বেবিদের জন্ম দেয়। অ্যাকচুয়ালি এক কথায় লিখতে গেলে ইম্যাচুয়ার বেবিদের এরা জন্ম দেয়, ঠিক আছে না? এদের এক্সাম্পলে কি বলবো না, এদের এক্সাম্পলে বলবো হচ্ছে ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু আর হচ্ছে তোমার ডেসিওরাস বলে একটা অ্যানিমাল আছে, লিখে রাখো, ডেসিওরাস বলে একটা অ্যানিমাল আছে, এটাও কিন্তু এই মেটাথেরিয়ার মধ্যে পড়বে। আর এরপর আসা হচ্ছে ম্যামালসদের মধ্যে যারা উন্নত, বলো কেউ কিছু স্যার বলছো? নামটা একবার বলবেন এটা? DESIYOURRUS, এই ওটা নেই। আচ্ছা, আমি ভালো করে লিখে দিচ্ছি, DESIYOURRUS, ডেসিওরাস। ওকে, চলো এবার হচ্ছে ইউথেরিয়া ম্যামালস কারা? না, ইউথেরিয়া ম্যামালস হচ্ছে সেই সমস্ত ম্যামালস যারা ডেভেলপড বেবিজদের জন্ম দেয়। যেমন মানুষ পূর্ণাঙ্গ একদম ডেভেলপড বাচ্চাকে প্রসব করায়, তাই না? অর্থাৎ দেখো, gives birth to developed babies, যারা ডেভেলপড বেবিজের জন্ম দেয়। যেমন এদের এক্সাম্পলে বলতে গেলে এলিফ্যান্ট, হ্যাঁ, এলিফ্যান্ট। তারপর আছে হিউম্যান বিং, ঠিক আছে না? তারপর আছে কি বলতো, ব্যাট, বাদুর। তারপর আছে কি বলতো, ব্লু হোয়েল, নীলতিমি। তারপরে আছে কি বলতো, ডলফিন। তারপরে ডলফিন আছে, আর একটা আছে কি বলতো, সি কাউ, আগের দিন আমরা পড়েছিলাম, সি কাউ। আর সি হর্স, সি কাউ, সি হর্স না, সি লায়ন, সি কাউ বা সি লায়ন, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার মাংকি, ঠিক আছে? এই সমস্ত হচ্ছে তোমাদের ইউথেরিয়া। ওকে, এইখানে একটা কথা মাথায় রাখবা। হ্যাঁ, বলো। সি কাউ, সি লায়ন, হ্যাঁ, সি কাউ অ্যান্ড সি লায়ন। ওকে, আচ্ছা,
এখানে ব্যাট সম্পর্কে ব্যাটের কথা মাথায় রাখবা, এটা হচ্ছে ফ্লাইং ম্যামলস। ব্যাট হচ্ছে ফ্লাইং ম্যামলস, অর্থাৎ এমন ম্যামলস যে উড়তে পারে। আরেকটা কথা পরীক্ষা যেমন দেখবো ফুডের কোন একটা শিফটে, এইবার যে ফুড হলো সেই ফুডের কোন একটা শিফটে পরীক্ষা এসেছিল যে ব্যাটেরা রাত্রে বেলায় কিসের সাহায্যে তারা দেখতে পায়। তো ব্যাটরা না আল্ট্রাসনিক ওয়েভ ইউজ করে, হ্যাঁ, ইউজ আল্ট্রাসনিক ওয়েভ, এটা ইম্পর্ট্যান্ট। ব্যাট মানে বাদুড়, এরা আল্ট্রাসনিক ওয়েভ ব্যবহার করে, ঠিক আছে। ডলফিন, বলতো ডলফিন কি? আমাদের দেশের সাথে ডলফিনের কোনো রিলেশন আছে? অবশ্যই আছে স্যার, আমাদের বাড়াতে পারি এটাকে শুশুক। হ্যাঁ, শুশুক। তো এর কোনো ভারতের কোনো গৌরবের সাথে যুক্ত কি? এটা হচ্ছে আমাদের জাতীয় জলজ প্রাণী, হ্যাঁ স্যার, আমাদের জাতীয় মানে জলজ ন্যাশনাল প্রাণী হচ্ছে ডলফিন, তার জন্য গঙ্গাতে একটা মানে অভয়ারণ্য টাইপের তৈরি করা হয়েছে। হ্যাঁ, মনে রাখবা যে গঙ্গার যে ডলফিন, হ্যাঁ, গাঙ্গেয় শুশুক, এটা একটু অন্য ভ্যারাইটি, হ্যাঁ, ফাউন্ড ইন অনলি ইন্ডিয়া। ওকে, চলো তাহলে এই পর্যন্ত আমাদের ভার্টিব্রেটসদের সম্পর্কে আলোচনা হলো। ভার্টিব্রেটসদের বৈশিষ্ট্য কি হয় সেগুলো আমি কিন্তু প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি। এবার আমরা প্রবেশ করছি ইনভার্টিব্রেটস বা নন ভার্টিব্রেটস বা নন কর্ডেটা যে অ্যানিমালস রয়েছে তাদের দিকে। ওকে, তাহলে এটা মুছে দিলাম। হ্যাঁ স্যার। বেশ, যেমন আমরা যখন বলছি নন কর্ডেটা অ্যানিমালস, তো নন কর্ডেটা অ্যানিমালসদেরকে না দুটো ভাবে আলোচনা করব। একটা হচ্ছে নন কর্ডেটাদের দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে প্রোটোজোয়া, একটা হচ্ছে প্রোটোজোয়া, আরেকটাকে বলা হয় হচ্ছে মেটাজোয়া। মেটাজোয়া, একটা প্রোটোজোয়া, একটা হচ্ছে মেটাজোয়া। তাহলে নন কর্ডেটা অ্যানিমালসকে আমি কটা ভাগে ভাগ করে ফেললাম না, না নন কর্ডেটা অ্যানিমালসকে আমি দুটো ভাগে ভাগ করে ফেললাম, একটা হচ্ছে প্রোটোজোয়া আর একটা হচ্ছে মেটাজোয়া। সবার আগে প্রোটোজোয়া আর মেটাজোয়ার মধ্যে তফাৎটা কি দেখো। প্রোটোজোয়াটা হচ্ছে এককোষী জীব, হ্যাঁ, অর্থাৎ ইউনিসেলুলার লিভিংস, এরা এককোষী জীব, হ্যাঁ, ইউনিসেলুলার লিভিংস। আর মেটাজোয়ারা হচ্ছে মাল্টি সেলুলার লিভিংস। ওকে, মাল্টি সেলুলার লিভিংস, অর্থাৎ প্রোটোজোয়াটা হচ্ছে ইউনিসেলুলার লিভিংস আর মেটাজোয়াটা হচ্ছে মাল্টি সেলুলার লিভিংস। ওকে, বহুকোষী জীব। প্রোটোজোয়াকে আবিষ্কার করেছিল কে বলতো? প্রোটোজোয়াকে আবিষ্কার করেছিল স্যার আর.এইচ. হুইটেকার, হ্যাঁ, লিখে রাখো, ডিসকভার্ড বাই আর.এইচ. হুইটেকার। স্যার আর.এইচ. হুইটেকার হচ্ছে তোমার এই প্রোটোজোয়া ডিসকভার করেছিলেন। আর মেটাজোয়া আবিষ্কার করেছিলেন কে বলতো? আর্নেস্ট হ্যাকেল। রাখবে, ডিসকভার্ড বাই আর্নেস্ট হ্যাকেল। আবিষ্কার করেছিলেন। ওকে, এই প্রোটোজোয়াদের কথা যদি বলে তো প্রোটোজোয়াদের মধ্যে কোনো প্রকারের টিস্যু বা অর্গান পাওয়া যায় না, ঠিক আছে, কারণ ইউনিসেলুলার অর্গানিজম এটা। ওকে, তো ইউনিসেলুলার অর্গানিজম হওয়ার জন্য এদের কিন্তু কোনো ধরনের টিস্যু বা অর্গান খুঁজে পাওয়া যায় না। হ্যালো, তাহলে কোথায় কি করব দত্ত? হ্যাঁ, এবার সেটা কোন বাড়িতে করবো এটাই ভাবছি। কারণ ওই বড়সড় জায়গা তো
দেখছি না। ওটা তো অনেক ছোট। ওটা, হ্যাঁ হ্যাঁ, গাছ তো লাগানো। হ্যাঁ। আচ্ছা তুমি এক কাজ করো তো, তুমি শিল্পীকে একটা ফোন করো তো। হ্যাঁ তুমি দেখো তো ব্যবস্থা কোথায় কি করো তো। হ্যাঁ আমি তো পড়াচ্ছি, তুমি একটু কথা বলে নাও। হ্যাঁ। আচ্ছা চলো, কি আলোচনা করছিলাম জানো? হ্যাঁ বলছিলাম যে প্রোটোজোয়ার মধ্যে যেহেতু এটা ইউনিসেলুলার লিভিং, সেই ক্ষেত্রে কি হবে, এদের মধ্যে কোনো টিস্যু অর্গান পাওয়া যাবে না। অর্থাৎ হ্যাভিং নো টিস্যু, নো টিস্যু আর অর্গান, নর অর্গান। এর মধ্যে না আছে টিস্যু, না আছে কোনো অর্গান। ওকে। তারপর হচ্ছে আর কি বলবো, প্রোটোজোয়ার মধ্যে এদের রেসপিরেশন এবং এক্সক্রিশনের যে কাজ, ঠিক আছে, মানে শ্বসন এবং রেচন, এটা এদের দেহের যে আউটার লেয়ার সেটার মাধ্যমেই হয়। তো লিখে রাখো, রেসপিরেশন, রেসপিরেশন, রেসপিরেশন অ্যান্ড excretion, respiration and excretion done by outer layer of body, বডির আউটার লেয়ার দিয়ে এরাই কাজটা করে। এই প্রোটোজোয়ার মধ্যে এক্সাম্পল যদি বলো তো সর্বপ্রথমে এক্সাম্পল আসবে অ্যামিবা, তারপর আসবে হচ্ছে প্যারামিসিয়াম, 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 তারপর আসবে তোমার এর মধ্যে ইউগ্লিনা, ইউগ্লিনা, তারপর ইউগ্লিনাকে আরেকটা নাম বলা হয়, ইউগ্লিনাকে বলা হয় গ্রিন প্রোটোজোয়া বলা হয়, গ্রিন প্রোটোজোয়া ইউগ্লিনাকে বলা হয়। আরেকটা আছে না তোমার ট্রাপানসোমা, ট্রাইপ্যানোসোমা, ট্রাইপ্যানাসোমা, ট্রাইপ্যানাসোমা, এটা একটা প্রোটোজোয়া। তারপর তোমার আছে প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম এটা একটা প্রোটোজোয়া। আর আছে তোমার অ্যাসিটেবুলেরিয়া, এটাও খুব ইম্পর্টেন্ট, অ্যাসিটেবুলেরিয়া, অ্যাসিটেবুলেরিয়া, অ্যাসিটেবুলেরিয়া। তো এই কয়টা হচ্ছে প্রোটোজোয়ার মধ্যে পড়ে। তো যাই হোক স্যার এদের নিয়ে, হ্যাঁ বলো বলো। বলছি স্যার, এই যে যেটা প্লাসমোডিয়াম বললেন, ওই প্লাসমোডিয়াম ভাইভাক্স যেটা আছে আমাদের প্রোটোজোয়াটা, ওইটার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ ওটাই। ওর প্লাজমোডিয়াম ভাইভাক্সটা হচ্ছে প্লাজমোডিয়ামের ওটা একটা টাইপ। ওকে। মাদার ফর্ম, বেস ফর্ম হচ্ছে প্লাজমোডিয়াম, ঠিক আছে। চলো, মেটাজোয়াকে আরো 8টা ভাগে ভাগ করা হয়। তো লেখো, মেটাজোয়া is divided, metazoa is divided into, metazoa is divided into 8 types, 8 প্রকারে এদেরকে ভাগ করা হয়। এবং এই নন কর্ডেটার এই 8 প্রকারকেই আমরা এখন পড়ব, ঠিক আছে। মেটাজোয়ার যে 8 প্রকার, যেমন পরিফেরা, হ্যাঁ, সেলেন্ট্রাটা, তাই না, এই বিষয়গুলোকে পড়তে এটুকু নোট করে নাও একটু। প্লেটি হেলমান্থিস, তারপর তোমার রয়েছে অ্যাসকেলেম্যান্থিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, এই জিনিসগুলোকে পড়বো। সো এটুকু নোট হয়েছে, মুছে দেবো। ওকে চলো, তাহলে আমরা এখন আলোচনা
কিসের মধ্যে যাচ্ছি না, আমরা এখন আলোচনা করব হচ্ছে মেটাজোয়াগুলোকে নিয়ে আলোচনা করব। তো প্রথম মেটাজোয়া, 8 প্রকারের মেটাজোয়া আছে। কয় প্রকারের? 8 প্রকার। তো প্রথম প্রকারের আলোচনা করছি, দ্যাট ইজ পরিফেরা। পরিফেরা, পরিফেরা প্রথম। তো পরিফেরা কোথায় দেখতে পাওয়া যায় না, নোনা জলে এই পরিফেরা দেখতে পাওয়া যায়। হ্যাঁ, লেখো ফাউন্ড ইন স্যালাইন ওয়াটার। ফাউন্ড ইন স্যালাইন ওয়াটার, নোনা জলে এদেরকে দেখতে পাওয়া যায় পরিফেরাকে। ঠিক আছে, এর নাম পরিফেরা হওয়ার পেছনে কারণ আছে, কারণ এই সমস্ত জীবের দেহে, আমি যদি ছবি দেখাতে পারতাম এখানে তাহলে সুবিধা হতো, কিন্তু তোমরা ক্লাসের শেষে একবার গুগলে সার্চ করে না এদের ছবিটা দেখে নেবে, তাহলে মাথাতে সেট হয়ে থাকবে। পরিফেরা এদের দেহে না অসংখ্য অসংখ্য ছোট ছোট ছিদ্র আছে, পোর্স আছে। ঠিক আছে, এবং এই পোর্স গুলোকে না অস্টিয়া বলা হয়, অস্টিয়া। তো লিখে রাখো যে this type of animal this type of animals have numerous pores in its body এর দেহে অনেক পোর থাকে, ছোট ছোট ছিদ্র থাকে, আর এই পোরগুলোকে and these pores are called, আর এই পোর্সগুলোকে বলা হয়, অস্টিয়া বলা হয়। ওকে, OSTIA, অস্টিয়া বলা হয়। এরপর হচ্ছে এই অস্টিয়ার মাধ্যমেই এই পরিফেরাগুলো না তাদের যে শ্বসন, রেচন বা নিউট্রিশন যা কিছু আছে এগুলো সব এই অস্টিয়ার মাধ্যমেই পারফর্ম হয়। হ্যাঁ, লেখো through this ostia, এই অস্টিয়ার মাধ্যমে রেসপিরেশন, তারপর এক্সক্রেশন, নিউট্রিশন, হ্যাঁ, আর পারফর্মড, এর মাধ্যমে এইগুলো পারফর্মড হয়। ওকে, পরের পয়েন্টে লেখো যে এই যে অ্যানিমেলগুলোর কথা বলছি অর্থাৎ পরিফেরা, এই অ্যানিমেলগুলো না এক জায়গা থেকে আর এক জায়গায় মুভ করতে পারে না। এরা একদম সেই উদ্ভিদের মতন, প্লান্টের মতন থাকে। এটা তোমরা একবার ছবি দেখে নিলে ভালো, তো আমি এখানে ছবি লাগাতে পারিনি। লিখে রাখো যে this animal cannot move from place to place, এক জায়গা থেকে আরেক জায়গায় নড়তে পারে না। একটা কথা আমি এখানে তোমাদের ক্লিয়ার করে দিই, এই যে বায়োলজির নোটটা তোমাদের তৈরি হচ্ছে, মনে রেখো একটা বই থেকে জীবনেও তোমরা এগুলো পাবে না। এই নোটগুলো আমার করতে হচ্ছে অনেকগুলো বইকে এক জায়গায় করে বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করে কিন্তু করা। হ্যাঁ, সো এটাকে তোমরা সুন্দর করে নোট করবে, আর এই নোটগুলোকে না একটু সপ্তাহের রুটিন বেসিসে না, রোটেশন বেসিসে এটা কিন্তু একটু পড়বে, তাহলে অন্তত বায়োলজি থেকে কোনো কোয়েশ্চেন তোমার মাথা থেকে ছুটবে না, এটুকুন আমি বলতে পারি। ওকে, বাকি যে চ্যাপ্টার যখন যা পড়াচ্ছি তার জন্য যেটা যা করতে বলছি সেটা কিন্তু করতে হবে। যেমন হিস্ট্রির জন্য কি বলেছি, বারবার পড়তে হবে সার্কেল বেসিসে, তাহলে মনে থেকে যাবে। ওকে, চলো তাহলে কি বললাম যে পরিফেরা, দিস অ্যানিমাল ক্যান নট মুভ ফ্রম প্লেস টু প্লেস, এরা এক জায়গা থেকে আরেক জায়গায় এরা চলাফেরা করতে পারে না। এবং এই পরিফেরার যে শেপ হয় এটাকে একরকম শেপে কখনোই দেখতে পাওয়া যায় না, এটার ইরেগুলার শেপ হয়। কোনটা কেমন হবে এটা বলা যায় না, মানে স্পেসিফিক কোনো শেপ নেই, এটা হচ্ছে ইট হ্যাজ ইরেগুলার শেপ, এর কোনো শেপের ঠিক বাহানা নেই, বিভিন্ন ধরনের শেপ এদের হয়। ঠিক আছে, এবং মনে রাখবা তাহলে এদের আর একটা নাম বলা হয়। আমার একটা কথা বলো যে এই পরিফেরাদের গায়ের মধ্যে, মানে এদের দেহে অসংখ্য পরিমাণে পোর্স থাকে। হ্যাঁ, তো আমায় বলতে পারো কি যে আমরা
যদিও সিনথেটিক জিনিসটা আমরা দেখেছি আমাদের ডেইলি ইউজে আমাদের বাড়িতে একটা জিনিস থাকে, যেটা যদিও সেটা সিনথেটিক মেড, নট পরিফেরা। জিনিসটা কি বলতে পারো? যার মধ্যে স্পঞ্জ। স্পঞ্জ। ভেরি গুড, ভেরি গুড। এই জন্য না পরিফেরাকে অলসো কল্ড পরিফেরাকে না স্পঞ্জও বলা হয়ে থাকে, ঠিক আছে? অলসো কল্ড স্পঞ্জ, এটাকে স্পঞ্জও বলা হয়, হ্যাঁ, স্পঞ্জ। ওকে, নাও এদের এক্সাম্পলের মধ্যে চলে আসো। এদের এক্সাম্পলের মধ্যে এক্সাম্পলগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। বাকি এই পয়েন্টগুলো থেকে যদি খুব কঠিনতর প্রশ্ন করে তবে এই পয়েন্ট থেকে প্রশ্ন করবে, আদারওয়াইজ যেমন প্রশ্ন একটা করে যে অস্টিয়া, হ্যাঁ, কাদের দেহে থাকে, সেটা উত্তর হবে পরিফেরা। তো এক্সাম্পলগুলোই কিন্তু মেইন, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ পরিফেরা, ঠিক আছে? যে নিম্নের কোনটি পরিফেরার এক্সাম্পল। সেই কারণে এক্সাম্পলগুলো খুব ইম্পর্ট্যান্ট। আর মাঝখানে যে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো বলা হচ্ছে, তো এগুলো মনে রেখো যে এটা কোনো না কোনো পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে, সেই জন্য নোটটা লেখানো হচ্ছে। চলো তাহলে এদের এক্সাম্পলের মধ্যে লেখো। একটা হচ্ছে সাইকন, সবার প্রথম হচ্ছে সাইকন, তারপর হচ্ছে তোমার ইউস্পঞ্জিয়া, বুঝেছি সবাইকে, বাবাইকে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সবাই যেন উপস্থিত, বড়দের সবাই, হ্যাঁ। চলো তাহলে একটা কি বললাম, সাইকন আর কি স্পঞ্জিয়া বললেন? ইউস্পঞ্জ, ইউএসপিওএনজিআইএ, ইউস্পঞ্জিয়া। আরেকটা আছে তোমার হচ্ছে হাইড্রা। ইউক্লেপটেলা। না না না, আসছি, হাইড্রা তো আসবো আমরা। আরেকটা হচ্ছে স্পঞ্জিলা, এটাকে লিখে নাও, স্পঞ্জিলা, স্পঞ্জিলা আছে। আরেকটা আছে হচ্ছে ইউক্লেপটেলা, ইউক্লেপটেলা, এটা একটা আছে। মোটাও চলো ইটিসি লেখো, এই কটাই মনে রাখলে হবে। সো এই যে ইউস্পঞ্জিয়া লিখলাম না, ইউস্পঞ্জি এটা ইম্পর্ট্যান্ট একটু, কেন? কারণ এই ইউস্পঞ্জি এটা না তোমার দেখতে পাওয়া যায় কোথায় বলো তো? এই ইউস্পঞ্জিয়াতে রেড সি, লোহিত সাগরে দেখতে পাওয়া যায়। লিখে রাখো, ফাউন্ড ইন রেড সি, রেড সিতে এটা দেখতে পাওয়া যায়, ইউস্পঞ্জিয়াকে দেখতে পাওয়া যায়, ঠিক আছে? চল, হয়ে গেল, পরিফেরা হয়ে গেল। চলো নেক্সট মেটাজোয়াকে দেখবো, দ্যাট ইজ সেলেন্ট্রাটা, ঠিক আছে? সো মে আই রাবিট? হ্যাঁ স্যার। 2 নম্বর হচ্ছে সেলেন্ট্রাটা। চলো, CELLENTRATA, সেলেন্ট্রাটা। তো সেলেন্ট্রাটাকে না নিডারিও বলা হয়, হ্যাঁ। দেখো, ইট ইজ অলসো কল্ড নিডেরিয়াও বলা হয় এটাকে, ঠিক আছে? এটাও কোথায় পাওয়া যায়? স্যালাইন ওয়াটারে পাওয়া যায়, অর্থাৎ সমুদ্রে পাওয়া যায়। এটা ফাউন্ড ইন ম্যারিন ওয়াটার, বা স্যালাইন ওয়াটার যাই বলো না কেন, ম্যারিন ওয়াটারে এই সেলেন্ট্রাটাকে দেখতে পাওয়া যায়, ঠিক আছে? সেলেন্ট্রাটার রেডিয়াল সিমেট্রি ফাউন্ড করা যায়, অর্থাৎ ফাউন্ড রেডিয়াল সিমেট্রি। নাও দাদা, সিমেট্রি কি জিনিস, তাই না? দেখো, আমরা তো মানুষ হচ্ছে একটা সিমেট্রিক অ্যানিমাল। মানুষ কি অ্যানিমাল? সিমেট্রিক অ্যানিমাল মানে মনে করো যে একটা মানুষকে যদি মাঝ বরাবর কেটে ফেলা হয়, তাহলে মাঝ বরাবর কেটে ফেললে দুটো অংশেই একই জিনিস দেখতে পাওয়া যাবে, তাই না বলো? বাম পাশে একটা চোখ, একটা হাত, একটা পা, ডান পাশেও একটা চোখ, একটা হাত, একটা পা পাওয়া যাবে, বুঝেছো? এইগুলোকে বলা হয় সিমেট্রিক্যাল অ্যানিমাল। তো এই সেলেন্ট্রাটা এটাও হচ্ছে একটা সিমেট্রিক্যাল অ্যানিমাল, কিন্তু এদের সিমেট্রিটা কেমন? এদের সিমেট্রিটা হচ্ছে রেডিয়াল সিমেট্রি, ওকে? রেডিয়াল সিমেট্রি এদের দেখতে পাওয়া যায়।
ঠিক আছে, তোমরা একবার ছবি দেখে নিও, তাহলে বুঝতে পারবা যে বৃত্তীয় সিমেট্রিক্যাল এদের মধ্যে আমরা দেখতে পাই। দাদা হ্যাঁ বলো। সিমেট্রিক্যাল স্পেলিংটা কিভাবে লিখেছেন? SEMMETRY। আচ্ছা, ই হুম, SY না হয় নাকি? SEMMETRY, সিমেট্রি। ওকে, চলো এটা তাই তো, SYMMETRY, ঠিক আছে। চলো, এদের মধ্যে কোনো প্রকার রক্ত পাওয়া যায় না, লেখো নো blood is found, no respiration, no respiratory system, no circulatory system, no excretory system। তার মানে সেলেন্ট্রাটার মধ্যে কোনো প্রকার রক্ত থাকে না, রেসপিরেটরি সিস্টেম থাকে না, কোনো সার্কুলেটরি সিস্টেম থাকে না, কোনো রেচনতন্ত্রও থাকে না। ওকে, এদের শরীরে সুতোর মতন এক ধরনের স্ট্রাকচার থাকে, সুতো। লেখো ইট হ্যাজ থ্রেড লাইক স্ট্রাকচার এদের শরীরে থাকে। এদেরকে সেলেন্ট্রাটাকে আমরা কি বলি বলতো? প্রবাল চেনো? প্রবাল, যেটাকে আমরা কোরাল বলি ইংরেজিতে, অর্থাৎ এদের আরো বলা হয় যে অলসো কল্ড কোরাল অ্যানিমাল। এদেরকে কোরাল অ্যানিমালও বলা হয়, কোরাল অ্যানিমাল এদের বলা হয়। ওকে, তারা কি করে না, এরা কোরাল রিফ ফর্ম করে। দে ফর্ম কোরাল রিফ, ডাবল ই, হ্যাঁ, কোরাল রিফ এরা ফর্ম করে। কোরাল রিফ মানে কি, এদের শরীর থেকে এক ধরনের এলিমেন্ট সিক্রেশন হয়। সেই এলিমেন্টটাকে কি বলে? বাই সিক্রেটিং কি সিক্রেট করে বলো তো এরা? ক্যালসিয়াম কার্বনেট, CaCO3, হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেটের সিক্রেশন এরা করে, যার কারণে সেই ক্যালসিয়াম কার্বনেটের দ্বারা একটা রিফ তৈরি হয়ে যায়, এটাকে বলে কোরাল রিফ। এবং এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় কোরাল রিফ কোথায় আছে বলো দেখি? সেটা গ্রেট ব্যারিয়ার রিফ। হ্যাঁ, গ্রেট ব্যারিয়ার রিফ ফাউন্ড ইন অস্ট্রেলিয়া, যেটা অস্ট্রেলিয়ার কাছে আছে। হ্যাঁ, তো এটা লিখে রাখো যে গ্রেট ব্যারিয়ার রিফ ফাউন্ড ইন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়াতে ফাউন্ড করা যায়। হ্যাঁ, মেড বাই দিস অ্যানিমাল, এই অ্যানিমাল ওইটা তৈরি করেছে, ওই কোরাল রিফটা তৈরি করেছে। ঠিক আছে, কোরাল রিফ আমাদের দেশেও আছে, লাক্ষাদ্বীপ বলে আমাদের যে ইউটি রয়েছে, লাক্ষাদ্বীপ ইউটিতেও কিন্তু অনেক কোরাল রিফ আছে। ঠিক আছে, চলো কোরালের এক্সাম্পল নিয়ে নাও। একটু আগে কেউ একজন হাইড্রা বলছিলে না? এই কোরালের মধ্যে চলো এক্সাম্পল গুলো এখানে আমি লিখে দিচ্ছি। কোরালের এক্সাম্পল হবে হাইড্রা। তারপর তোমার হবে অরেলিয়া, AURELIA, অরেলিয়াকে আর একটা কথায় বলা হয় জেলিফিশ। অরেলিয়াকে আর একটা নাম বলা হয় জেলিফিশ। আর কোরাল তো আছেই, কোরাল, আর আছে তোমার পলিপ। হ্যাঁ, তো এই অ্যানিমাল গুলো হচ্ছে সেলেন্ট্রাটা গোত্রের অ্যানিমাল। ওকে, একটা প্রশ্ন এখান থেকে জিজ্ঞেস করে হাইড্রা যখন বললাম, তো প্রশ্নটা কি বলতো? বলা হয় যে কোন প্রাণীর নার্ভাস সিস্টেম আছে উইদাউট ব্রেন? তো মনে রাখবে হাইড্রার আছে। হ্যাঁ, খুব ইম্পর্ট্যান্ট এই পয়েন্টগুলো, কিন্তু নোট ডাউন করো তো সবাই এই কথাগুলো যেটা বলি আমি। এই যে
হ্যাঁ স্যার করে নিয়েছি। হ্যাঁ, তাহলে লেখো যে হাইড্রা হ্যাজ নার্ভাস সিস্টেম, হাইড্রা হ্যাজ নার্ভাস সিস্টেম উইদাউট ব্রেন, মস্তিষ্কবিহীন নার্ভাস সিস্টেম কার আছে? না হাইড্রার আছে মস্তিষ্কবিহীন নার্ভাস সিস্টেম। ঠিক আছে, দেখো এই যে জেলিফিশ না, জেলিফিশের মধ্যে এক ধরনের প্রপার্টিজ আছে, লুমিনাস প্রপার্টির মধ্যে রয়েছে, যার জন্য না এটা চকচক করে এবং খুব ট্রান্সপারেন্ট হয়। ঠিক আছে, চলো ওটা ইম্পর্ট্যান্ট অত নয়। ঠিক আছে ছিল, তাহলে সেলেন্ট্রাটা হয়ে গেল। চলো এবার আমরা 3 নম্বর মেটাজোয়াকে পড়বো, দ্যাট ইজ প্লেটি হেলমিনথিস। প্লেটি হেলমিনথিস। ওকে, সো মে আই রাব ইট? হ্যাঁ স্যার। 3 নম্বর, 3 নম্বর, দ্যাট ইজ প্লেটি হেলমিনথিস। প্লেটি হেলমিনথিস, প্লেটি হেলমিনথিস। এই প্লেটি হেলমিনথিস এটাকে আমরা ফিতাকৃমিও বলে থাকি, এদেরকে আমরা ফিতাকৃমিও বলে থাকি, অর্থাৎ অলসো কল্ড টেপ ওয়ার্ম, সরি টেপ ওয়ার্ম, টেপ ওয়ার্মও এদেরকে আমরা কিন্তু বলে থাকি, টেপ ওয়ার্ম বা ফিতাকৃমি, ফিতাকৃমি, টেপ ওয়ার্ম। ওকে, এই যে ফিতাকৃমি এদের কোনো তোমার অ্যালিমেন্টারি ক্যানাল থাকে না বা ডাইজেস্টিভ ক্যানাল থাকে না। প্লেটিপালদের মধ্যে লেখো নো অ্যালিমেন্টারি, নো অ্যালিমেন্টারি ক্যানাল, যেটাকে আমরা বলি অর ডাইজেস্টিভ ক্যানাল। এদের কোনো ডাইজেস্টিভ ক্যানাল থাকে না, ডাইজেস্টিভ ক্যানাল থাকে না। এবং এদের বাইল্যাটেরাল সিমেট্রি খুঁজে পাওয়া যায়, ফাউন্ড বাইল্যাটেরাল, দ্বিপার্শ্বীয়, বাইল্যাটেরাল মানে দ্বিপার্শ্বীয়, বাইল্যাটেরাল সিমেট্রি, বাইল্যাটেরাল সিমেট্রি এদের মধ্যে ফাউন্ড পাওয়া যায়। এইখানে আরেকটা কথা মাথায় রাখবা প্লেটি হেলমিনথিসের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এদের মধ্যে না বাইসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায়। ঠিক আছে, অর্থাৎ এটা একই জীবের মধ্যে ছেলে মেয়ে উভয়ই থাকে। হ্যাঁ, আবার বলছি, প্লেটি হেলমিনথিস এটা হচ্ছে এক ধরনের বাইসেক্সুয়াল রিপ্রোডাকশন এদের মধ্যে দেখা যায়, কারণ এদের মধ্যে বোথ মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টস প্রেজেন্ট থাকে। তাহলে লেখা রাখো যে bisexual, bisexual reproduction, bisexual reproduction found having both male and female, having both male and female reproductive parts, reproductive parts। ওকে, এদের মধ্যে বোথ মেল ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টস থাকে এদের মধ্যে। ওকে, চলো নেক্সট পয়েন্টের মধ্যে যদি বলি, দাদা এই এদের মধ্যে বাইল্যাটেরাল সিমেট্রিটা কি হচ্ছে বুঝতে পারলাম না। বাইল্যাটারাল সিমেট্রি মানে হচ্ছে এদের দ্বিপার্শ্বীয় সিমেট্রি রয়েছে, মানে সাইড এ সাইড বি। মনে করো এটা একটা ফিতাকৃমি, ঠিক আছে, এই ফিতাকৃমিকে যদি এটা মনে করো সাইড এ, এটা মনে করো সাইড বি, ঠিক, এটা যদি সোজাসুজি ভাগ করো তাহলে দেখতে পাবে যে এ পার্টটা সব জায়গায় একই রকম, বি পার্টটা সব জায়গায় একই রকম। ওকে, যেমন মানুষের মধ্যে বাইল্যাটারাল সিমেট্রি পাওয়া যায়, বুঝতে পারছো? মানে এটাকে যদি মাঝখান বরাবর কাটা হয় তাহলে তাহলে দাদা ওই যে রেডিক্যাল সিমেট্রি যেটা রেডিয়াল ছিল, সিমেট্রি মানে ওটা যেহেতু গোল, যেহেতু বুঝতে পারছো, ওটা যেহেতু দেখতে গোল, সেহেতু ওদেরকে কাটলে পরে তুমি রেডিয়াল সিমেট্রি দেখতে পাবে, অর্থাৎ এই ভেতরে এই ভেতর, এটার ভেতরে, ঠিক আছে, এই 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 দিকটা সব সেম দেখতে পাবে আর কি।
এই ইনার সাইডের যা কিছু আছে এই পাশের ইনার সাইডে সেগুলো দেখতে পাবে। আচ্ছা, বুঝলাম এবার। চলো কি বলছিলাম যেন এখানে, যে এরা হচ্ছে, হ্যাঁ এদের মধ্যে বাইসেক্সুয়াল রিপ্রোডাকশন ফাউন্ড করা যায়, হ্যাভিং বোথ মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টস এদের মধ্যে থাকে। হ্যাঁ বেশ। এদের রিপ্রোডাকশন দুই প্রকারের হয়, সেক্সুয়ালও রিপ্রোডাকশন হয়, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। ঠিক আছে, চলো লেখো যে রিপ্রোডাকশন, এদের রিপ্রোডাকশন দুই প্রকারের হতে পারে, সেক্সুয়ালও হতে পারে আবার অ্যাসেক্সুয়ালও হতে পারে। সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল বোথ এদের মধ্যে হয়, বোথ। এদের এক্সাম্পল কি? এদের এক্সাম্পল হচ্ছে যত ধরনের পরজীবী প্রাণী আছে, অল প্যারাসাইটিক অ্যানিমালস, যত প্যারাসাইটস আছে না, সেই সমস্ত প্যারাসাইটস গুলো এর মধ্যে পড়বে। অর্থাৎ আমরা যেটা বলছি তোমার প্ল্যানারিয়া, তারপর তোমার ফ্যাসিওলা, তোমার ট্যানিয়া সোলিয়াম, ট্যানিয়া TAENIA, ট্যানিয়া সলিয়াম, তার এটা ওকে। চলো এটিসি লেখো, এই কটাকে মনে রাখলেই হবে। এবার একটা কথা শোনো, এই প্লেটিহেলমিনথিস এটা যেহেতু প্যারাসাইট, তাহলে এরা নিশ্চিত রূপে শরীরের কোনো না কোনো অঙ্গে, অর্থাৎ এরা যাদের শরীরে ঢুকবে, মনে করো মানুষের শরীরের কথাই যদি বলি, তো এরা কোনো না কোনো অঙ্গ তো অ্যাফেক্ট করবে। তাহলে এই যে ফ্যাসিওলাটা দেখতে পাচ্ছ, এই ফ্যাসিওলা নামক প্লেটিহেলমিনথিস এরা যেটাকে অ্যাফেক্ট করে সেটা কিন্তু লিভারকে অ্যাফেক্ট করে। হ্যাঁ, এদের অ্যাফেক্টেড এরিয়া হচ্ছে লিভার, অর্থাৎ এরা কোথায় অ্যাফেক্ট করবে? লিভারে, অর্থাৎ এরা লিভারে গিয়ে বাসা বাঁধবে। আর এই যে যেটা টাইনিয়া সলিয়াম দেখলে, এই টাইনিয়া সলিয়ামটা না, এরা কোথায় থাকবে? এটাই হচ্ছে ওই যে তোমার টেপওয়ার্ম, এই গোত্রটাই হচ্ছে টেপওয়ার্মের গোত্র, এটা থাকবে ইন্টেস্টাইনের মধ্যে, বুঝতে পারছো? অর্থাৎ এদের অ্যাফেক্টেড এরিয়া হচ্ছে এই টাইনিয়া সলিয়ামের এফেক্টেড এরিয়া হচ্ছে ইন্টেস্টাইন অন্ত্রের মধ্যে এদের অবস্থান। গেল প্লেটিহেলমিনথিস হয়ে। এরপর আসো আমরা আলোচনা করি, দ্যাট ইজ অ্যাস্কেলম্যান্থিস। সো মুছে দেবো এটা। ওকে, চলো 4 নম্বর পয়েন্ট লেখো। 4 নম্বর মেটাজোয়া, দ্যাট ইজ অ্যাস্কেলম্যান্থিস। অ্যাস্কেলম্যান্থিস এটা MEN, হ্যাঁ, অ্যাস্কেলম্যান্থিস এদেরকে নিম্যাটোডাও বলা হয়। অলসো কল্ড নিম্যাটোডা, এদের নিম্যাটোডাও বলা হয়। ঠিক আছে, যেমন এই অ্যাস্কেলম্যান্থিসের মধ্যে কে কে পড়বে বলো তো? অ্যাস্কেলম্যান্থিসের মধ্যে পড়বে হচ্ছে তোমার রাউন্ড ওয়ার্ম, গোলকৃমি, আর রাউন্ড ওয়ার্ম পড়বে। এদের মধ্যে অ্যাসকেরিস পড়বে, অ্যাসকেরিস পড়বে, পড়বে। তারপর অ্যাসকেরিস অ্যাকচুয়ালি কি বলতো? অ্যাসকেরিসটা হচ্ছে থ্রেড ওয়ার্ম, সুতোর মতো। তারপর উচেরিয়া এটা পড়বে, উচেরিয়া। আর আরেকটা আছে ব্যানক্রোফাটি, এইটা, এই কটা মনে রাখলেই হবে। এরা কেমন হয় বলতো? এরা হয় ইউনিসেক্সুয়াল, অর্থাৎ যা কিছু এদের নিজের শরীরের মধ্যেই হয়ে যায়।
ঠিক আছে, এবং এদের মধ্যেও আমরা বাইল্যাটেরাল সিমেট্রি দেখতে পাবো, বাইল্যাটেরাল সিমেট্রি ফাউন্ড। এরাও এক প্রকারের কি প্যারাসাইটিক অ্যানিমাল, এরাও এক প্রকারের প্যারাসাইটিক অ্যানিমালের মধ্যেই পড়বে। ওকে, চলো এরপর আমরা আলোচনা করব, এটা এটুকুনি মনে রাখো, অ্যাসকেলম্যান্থিস হচ্ছে অ্যাসক্যারিজের সাথে রিলেট করে পড়বে। অ্যাসক্যারিজের মানে হচ্ছে কৃমি, ঠিক আছে। তাহলে অ্যাসকেলম্যান্থিস মানে অ্যাসক্যারিজ, কৃমি মনে থাকলেই দেখবে বাকিটা মনে থেকে যাবে। রাউন্ড ওয়ার্ম, থ্রেড ওয়ার্ম, উচেরিয়া, ঠিক আছে। চলো এরপর আমরা অ্যানিলিডা ফিফথ মেটাজোয়াকে দেখবো, ফিফথ মেটাজোয়া, দ্যাট ইজ অ্যানিলিডা। সো মে আই রাব ইট? বুঝতে দেবো এটা? হ্যাঁ স্যার। বেশ, 5 নম্বর পয়েন্ট আমরা দেখবো হচ্ছে অ্যানিলিডা, ANNELIDA, অ্যানিলিডা। চলো অ্যানিলিডা যত ধরনের জলজ প্রাণী রয়েছে না, এই মানে জলে এদেরকে সব থেকে বেশি পাওয়া যায়, ল্যান্ডেও পাওয়া যায় তা নয়, ল্যান্ডেও পাওয়া যায়, কিন্তু ম্যাক্সিমাম এদের জলে পাওয়া যায়। অর্থাৎ দেখো অল অ্যাকুয়াটিক অ্যানিমালস, এবং এটা লিখে রাখো যে ম্যাক্সিমাম জলে এরা থাকে, বা সাম ফাউন্ড কিছু ল্যান্ডেও পাওয়া যায়, ঠিক আছে, কিছু ল্যান্ডেও পাওয়া যায়, বাট এদের ম্যাক্সিমামটা জলে থাকে, এই জন্য বলা হলো যে অল অ্যাকুয়াটিক অ্যানিমালস, দ্যাট ইজ অ্যানিলিডা, ঠিক আছে। এদের মধ্যেও বাইল্যাটেরাল সিমেট্রি দেখা যায়, বাইল্যাটেরাল সিমেট্রি দেখা যায় এদের মধ্যে ফাউন্ড। এরাও প্যারাসাইটিক অ্যানিমাল হয়, অন্যের উপরে নির্ভরশীল, প্যারাসাইটিক অ্যানিমালস এরা হয়। এদের শরীরটা না ছোট ছোট খণ্ড দিয়ে তৈরি হয়, ঠিক আছে। এদের শরীরগুলো ছোট ছোট খণ্ডে বিভক্ত থাকে, ছোট ছোট খণ্ডে বিভক্ত শরীর, এদের ছোট ছোট খণ্ডে বিভক্ত শরীর হয়, ঠিক আছে। আর এদের এক্সাম্পল যদি বলি তাহলে হচ্ছে যেমন কেঁচো, হ্যাঁ কেঁচো, আর্থওয়ার্ম, তো কেঁচো কিসের মধ্যে পড়ছে? অ্যানিলিডার মধ্যে পড়ছে। লিচ, জোক কিসের মধ্যে পড়ছে? অ্যানিলিডার মধ্যে পড়ছে, ঠিক আছে। আর একটা আছে নেরিসও কিসের মধ্যে পড়ছে? এটার মধ্যে পড়ছে। ওকে, তাহলে জোক, কেঁচো এগুলো হচ্ছে অ্যানিলিডা গ্রুপের মধ্যে পড়ে, ঠিক আছে। চলো এরপর এই স্যার মেটোজো, হ্যাঁ বলো। বলছি স্যার, নেরিস বললেন, ওইটা কি আছে? এটা এক ধরনের জীব, NEREIS, ওকে, এক ধরনের প্রাণী। চলো এরপর আমরা আসছি 6 নম্বর মেটোজোয়ার মধ্যে, দ্যাট ইজ আর্থ্রোপোডা। মনে রাখবে যে আর্থ্রোপোডা হচ্ছে এই পৃথিবীতে সব থেকে বেশি আর্থ্রোপোডা আছে, বুঝেছো? অর্থাৎ এটাকে লিখো যে লার্জেস্ট ফাইলাম অফ অ্যানিমাল কিংডম, প্রাণী জগতের মধ্যে সব থেকে বেশি পরিমাণে অ্যানথ্রোপোডা আছে। মনে রাখবে যে আমাদের এই সমগ্র পৃথিবীতে যত জীব আছে তার 2/3 হচ্ছে অ্যানথ্রোপোডা, 2/3 অফ অল অ্যানিমালস, বুঝতে পারছো? অল অ্যানিমালস অর্থাৎ পৃথিবীতে যত প্রাণী আছে সমগ্র প্রাণীর 2/3 হচ্ছে আর্থ্রোপোডার মধ্যে পড়ে, বাকি 1/3 হচ্ছে অন্যান্য প্রাণী, আর 2/3 হচ্ছে কিনা এই আর্থ্রোপোডা, ঠিক আছে। সো আর্থ্রোপোডা হচ্ছে লার্জেস্ট ফাইলাম অফ অ্যানিমাল কিংডমের সব থেকে বড় গোত্র হচ্ছে এই আর্থ্রোপোডা গোত্রের অ্যানিমাল, ওকে। এই জন্য
এদের সকল স্ফিয়ারেই আমরা দেখতে পাবো আর্থ্রোপোডাদের, হ্যাঁ, অর্থাৎ লেখো ফাউন্ড ফাউন্ড অল স্ফিয়ার্স, অল স্ফিয়ার্স, এদের সব জায়গায় পাওয়া যায়। যেমন এদের ল্যান্ডে পাওয়া যায়, এদের ওয়াটারে পাওয়া যায়, এবং এদের এয়ার বাতাসেও পাওয়া যায়। তাহলে আর্থ্রোপোডাদের কোথায় না পাই? ল্যান্ড, ওয়াটার, এয়ার, সমস্ত জায়গায়, সমস্ত স্ফিয়ারে এদের পাওয়া যায়। এবং এদের শরীরের মধ্যেও কি রয়েছে না, বাইল্যাটেরাল সিমেট্রি রয়েছে, বাইল্যাটেরাল সিমেট্রি ফাউন্ড, বাইল্যাটেরাল সিমেট্রি রয়েছে। ওকে, না এদের বডি 3টে পার্টে বিভক্ত থাকে। এদের বডি কি হয় আর্থ্রোপোডা? হ্যাঁ, their body is divided into 3 parts, 3টে পার্টস এদের বডি ডিভাইডেড থাকে। হেড, মাথা, তারপর থাকে থ্রোট বা গলা, আর হচ্ছে অ্যাবডোমেন, অ্যাবডোমেন বা পেট, অ্যাবডোমেন উদর, যেটাকে আমরা বলি উদর, মস্তিষ্ক, গলা, আর হচ্ছে উদর। ঠিক আছে, এই 3টে পার্টে ভাগ থাকে। সো এদের এক্সাম্পল কি হবে না, আর্থ্রোপোডের মধ্যে যদি এক্সাম্পল বলো তো সব থেকে বেশি আছে ইনসেক্টস, ইনসেক্টস। ওকে, তো ইনসেক্টসটাই মনে রাখবো, এটাই হলো ম্যাক্সিমাম আর্থ্রোপোডা, ম্যাক্সিমাম। তাহলে এই পৃথিবীতে সব থেকে বেশি কোন প্রাণী আছে বলে দেখি? ইনসেক্টস আছে, ইনসেক্টস। ঠিক আছে, ইনসেক্টসদের কথা যদি বলি, ইনসেক্টস কাদের বলবো? সেই সমস্ত প্রাণীকে ইনসেক্টস বলবো যাদের 3 জোড়া পা আছে, 3 pairs legs, অর্থাৎ যাদের যাদের 3 জোড়া পা আছে তাদেরকে আমরা বলি হচ্ছে ইনসেক্টস। ওকে, আচ্ছা বলে দেখি ইনসেক্ট সম্পর্কে যে স্টাডি হয় সেটাকে কি বলে? ইনসেক্টসদের স্টাডিকে কি বলে? এন্টমোলজি। হ্যাঁ বলো, এন্টমোলজি বলে ইনসেক্টদের স্টাডিকে। যেমন এই ইনসেক্টদের মধ্যে এটা গেল, ইনসেক্টস গেল, তাহলে ইনসেক্টস হচ্ছে ম্যাক্সিমাম বললাম। তারপরে আরো তো কিছু আছে এক্সাম্পল, তাহলে সেখানে দেখো ককরোচ, ককরোচ আছে, স্করপিয়ন্স, স্করপিয়ন্স আছে। স্করপিয়ন্স মানে কি বলতো? বিছে, শুঁয়োপোকা যেটাকে আমরা বলি, বিছে, স্করপিয়ন্স আছে। তারপর কিছু সেন্টিপেডস আছে, সেন্টিপেডস আছে। তারপরে তোমার মিলিপেডস আছে, মিলিপেডস। দেখো সেন্টিপেডস, মিলিপেডস মানে কি এগুলো? সেন্টিপেডস মানে 1 সেন্টিমিটার, মানে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যর পা। মিলিপেডস মানে মিলিমিটার যে মাপের পা। তো সেন্টিপেডস, মিলিপেডস। ওকে, তারপর তোমার আছে স্পাইডার, স্পাইডারও কিন্তু আর্থ্রোপোডার মধ্যে পড়বে, স্পাইডার। ঠিক আছে, মৌমাছি, বিজ, হ্যাঁ, মৌমাছি এটার মধ্যে পড়বে। তো এই যে যেগুলো আমরা দেখলাম, এগুলো এরা কোথায় পাবো? আমরা এদের পাবো হচ্ছে অন ল্যান্ড, ল্যান্ডে পাবো, ভূমিতে। এবার ইন ওয়াটার, জলের মধ্যে কাদের কাদের পাবো আর্থ্রোপোডা গ্রুপের মধ্যে? দেখো জলের মধ্যে আমরা পাবো হচ্ছে ক্রেবস মানে কাঁকড়া, কাঁকড়া পাবো আমরা। তারপর তোমার ক্রেফিশ পাবো, ক্রেফিশ, ক্রেফিশ জলের মধ্যে পাবো। তারপর আমরা শ্রিম্প পাবো, শ্রিম্প। হোয়াট ইজ শ্রিম্প? শ্রিম্প চিংড়ি মাছ, যেটাকে আমরা কি বলি? প্রনস বলি, শ্রিম্পস, বা এটাকে প্রনস লিখে রাখতে পারো। তো শ্রিম্প চিংড়ি মাছ। তারপর তোমাদের পাবো হচ্ছে লবস্টার্স, হ্যাঁ, লবস্টার্স। তারপর তোমার আছে বার্নাকলস, বার্নাকলস, ইটিসি। এই সমস্ত প্রাণীদের আমরা ইয়েতে পাবো। ওকে, একটা কথা এখানে বলা হলো না যে এদের এক্সাম্পল হচ্ছে ইনসেক্টসদের নিয়ে। এখন কথা হলো যে ইনসেক্টের সংজ্ঞা একটা বলেছি যে যাদের 3 জোড়া পা থাকে তাদের বলা হয় ইনসেক্টস। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখবা যে এই যে যে স্করপিয়ন্স মানে বিছে, যেটাকে আমরা বলছি বিছে, আর যে স্পাইডার, এদের কিন্তু 3 জোড়া পা নয়।
যার কারণে এরা ইনসেক্ট নয়। ঠিক আছে, এই জন্য মনে রাখবা যে স্করপিয়ন্স আর এই স্পাইডার, এই দুটো জিনিস কিন্তু দে আর নট ইনসেক্ট, দে আর নট ইনসেক্টস। এদের ইনসেক্টস বলা যাবে না, কারণ এদের পায়ের সংখ্যা কত? এদের পায়ের সংখ্যা হচ্ছে 4 জোড়া করে পা আছে, 4 পেয়ার্স লেগ আছে এদের, 4 পেয়ার্স লেগস এদের রয়েছে, যার কারণে এদের ইনসেক্টস বলা যাবে না। আচ্ছা, স্পাইডার সম্পর্কে পড়াশোনাকে কি বলে বলো দেখি? স্টাডি অফ স্পাইডার, স্পাইডার সম্পর্কে পড়াশোনাকে কি বলে? স্পাইডার সম্পর্কে পড়াশোনাকে বলা হয় অ্যারাকনোলজি, অ্যারাকনোলজি, ARACHNO, অ্যারাকনোলজি। ওকে, আরশোলা থেকে বেশ কিছু প্রশ্ন আমাদের পরীক্ষায় করে, সো মে রাবিট। চলো, আমাদের আরশোলা থেকে সরি ককরোচ, এই ককরোচ থেকে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে যে ককরোচের হার্টের চেম্বার কত? মনে রাখবা 13 চেম্বারস হার্ট, অর্থাৎ আরশোলার যে হৃৎপিণ্ড সেখানে 13টা চেম্বার থাকে। আরশোলার রক্তে আরবিসি থাকে না, আরবিসি অ্যাবসেন্ট থাকে আরশোলার রক্তে। আর কি বলবো? হ্যাঁ, আরশোলার একটা এক্সক্রেটরি অর্গান, মানে এর রেচন অঙ্গের কথা জিজ্ঞেস করে, এক্সক্রেটরি অর্গান। তো আরশোলার এক্সক্রেটরি অর্গানটা হচ্ছে তোমার ম্যালপিজিয়ান টিউব, ম্যালপিজিয়ান বা ম্যালপিজিয়ান না, এটা ম্যালফিজি বলে, ম্যালপিজি, ম্যালপিজি, ম্যালফিজি, এই বানানটা আমি ভুলে গেলাম। ম্যালপিজি কি বলে এটাকে, বলো দেখি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটাকে বলে ম্যালফিগি। হ্যাঁ, 1 মিনিট দাও। ম্যালফিগি টিউব, ম্যালপিগি, ম্যালপিগি টিউব। হ্যাঁ, ওকে, হ্যাঁ এটা। তাহলে এই যে আরশোলা, আরশোলার রেচন অঙ্গের নাম হচ্ছে ম্যালফিগি টিউব, ম্যালফিগি টিউব। হ্যাঁ, মনে থাকবে, ম্যালফিগি টিউব। চল, এইখান থেকে এটি প্রশ্নটাই জিজ্ঞেস করে এখান থেকে। ঠিক আছে, চল। আচ্ছা, আজকে অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে। 10টা 8ও বেজে গেছে, তাহলে আজকে এখানে শেষ করে দিই, এরপর এখানে নেক্সট করবো এখান থেকে। কি বলো? আমি রাতে তোমাদের বাজেটের ক্লাসটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে। ঠিক আছে, ওকে, গুড নাইট, তাহলে ভালো থেকো সবাই। গুড নাইট স্যার। গুড নাইট।